নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমাদের আজকের নিবেদন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কিচ্ছিনি প্রেতিনীর প্রতিশোধ। আজকের গল্প পাঠ করেছে রূপঙ্কর। অন্যান্য চরিত্রে নীলাঞ্জন, সূর্যশঙ্কর, মহুয়া, শ্রাবস্তি, বর্ণালী, কৃষ্ণকলি ও বেবি দৃশানা। আবহ সঙ্গীত সূর্য, প্রচ্ছদালঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে গ্রাম বাংলার ভূতের গল্প কিচ্ছিনি প্রেতিনীর প্রতিশোধ। শঙ্কর, শঙ্কর, কত ঘুমোবি রে? ওঠ, তাড়াতাড়ি ওঠ। দেখ কি সর্বনাশ ঘটিয়েছে সরলা। হায় হায় সরলা, কি করলি রে মুখ পুরি মেয়ে? স্বামী সন্তানটার কথা একবারও ভাবলি না, অকালে এইভাবে চলে গেলি। সাত সকালে গাঙ্গুলি গিন্নির চিৎকার শুনে শঙ্কর ঘরের দরজা খুলে চোখ দুটো কচলাতে কচলাতে বাড়ির দাওয়ার বাইরে বেরিয়ে এসে ঘুম জড়ানো গলায় জিজ্ঞাসা করে, কি হয়েছে কি খুড়িমা? সাত সকালে এভাবে চিৎকার করছো কেন? শঙ্করকে ঘর থেকে বেরিয়ে আসতে দেখে গাঙ্গুলি গিন্নি দাওয়া থেকে উঠে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে, ওরে শঙ্কর, তাড়াতাড়ি পুকুর পাড়ে চল। কি দেখ তোর বউ সরলা কি কাণ্ড করেছে। গাঙ্গুলি গিন্নির মুখ থেকে একথা শুনে শঙ্কর বাড়ির দাওয়ার তারে মেলা গেঞ্জিটা টেনে নিয়ে পড়তে পড়তে বলে, সরলা আবার কি কাণ্ড করলো? সে তো প্রতিদিন নিত্য নতুন কাণ্ড ঘটাতেই থাকে। আর নতুন কি খুড়িমা? নির্ঘাত পুকুর পাড়ে বাসন মাজতে গিয়ে কোমরটা নয় পাটা ভেঙেছে। সরলাকে কতবার বলেছি একটু সাবধানে কাজ করো, বেশি লাফালাফি করো না। পা আর কোমর ভাঙলে তোমাকে দেখবে কে বলো তো? নাও এখন ডাক্তারের কাছে নিয়ে ছোট। শঙ্করের কথা শুনে গাঙ্গুলি গিন্নি নাকি সুরে কাঁদতে কাঁদতে বলে, ওরে শঙ্কর, সরলার পা কোমর ভাঙলে তো হয়ে যেত, কিন্তু পা কোমর কিছুই যে ভাঙেনি। গাঙ্গুলি গিন্নির কথা শুনে শঙ্কর এবার একটু বিরক্ত হয়ে বলে, বেশি ভ্যানতারা না মেরে কি হয়েছে বলো তো সরলার? এখানে দাঁড়িয়ে বক বক না করে তুই আমার সঙ্গে পুকুর পাড়ে চল, গেলেই সব দেখতে পাবি। গাঙ্গুলি গিন্নির সাথে শঙ্কর পুকুর পাড়ে গিয়ে দেখে পুকুরের পাড়ের সামনে তাদের পাড়ার কিছু লোকজন দাঁড়িয়ে আছে। তারা যেন নিজেদের মধ্যে কি যেন ফিসফিস করে বলা বলি করছে। শঙ্কর পুকুর পাড়ে পাড়ার প্রতিবেশীদের ভিড় দেখে খুব ভয় পেয়ে যায়। দ্রুত পায়ে পুকুর পাড়ের কাছে গিয়ে দেখে পুকুরের জলে কি যেন একটা ভেসে রয়েছে, কিন্তু কি ভেসে রয়েছে ঠিক বোঝা যাচ্ছে না। শঙ্কর এসে দাঁড়াতেই তাদের পাশের বাড়ির ভুবন কাকা কান্না জড়ানো গলায় বলে, ওরে শঙ্কর, এসেছিস বাবা? আয় আয়, দেখ তোর বউটা জলে ডুবে আত্মহত্যা করেছে। অভাগী মেয়েটার জীবনে কি এমন হলো যে ওকে জলে ডুবে আত্মহত্যা করতে হলো রে শঙ্কর? ভুবন কাকার কথা শুনে শঙ্কর দ্রুত এগিয়ে যায় পুকুর পাড়ে। সামনে গিয়ে বিস্ফারিত চোখে দেখে তার বউ সরলার নিথর দেহটা জলের উপর ভেসে উঠেছে। সরলার নিথর মৃতদেহটা দেখে শঙ্করের ঠোঁটের কোণে একটা সাপদের হাসি খেলে যায় গ্রামের লোকেদের চোখের অলক্ষ্যে, কিন্তু সেটা কেউ লক্ষ্য করে না। সরলার মৃতদেহটা দেখে শঙ্কর হাউমাউ করে কাঁদতে কাঁদতে পুকুর পাড়ে বসে পড়ে আর বলে, সরলা, তোমার কি এমন হলো যে তুমি আত্মহত্যা করে বসলে? তুমি আত্মহত্যা করার আগে আমার আর মেয়ের কথা একবারও ভাবলে না? হায় রে,
এবার আমার আর আমার মেয়ের কি হবে? আমি ওইটুকু 4 বছরের মেয়েকে কি করে বাঁচাবো? সরলা। শঙ্করের কান্না দেখে গাঙ্গুলি গিন্নি কাঁদো কাঁদো গলায় বলে, কি আর করবি রে শঙ্কর, বিধাতা তোর কপালে যেটা লিখে দিয়েছে সেটা যে কেউ খণ্ডন করতে পারবে না। বাস্তবটা মেনে নে শঙ্কর। মুখপুরি তোর আর তোর মেয়ের কথা যদি ভাবতো তাহলে এরকম কাণ্ড কখনো করতো না। ইতিমধ্যেই ভুবন কাকা পাড়ার ছেলে ছোকরার উদ্দেশ্যে বলে ওঠে, ওরে, তোরা তাড়াতাড়ি গিয়ে সরলার দেহটা জল থেকে তুলে আন। ওই দেহ যে আস্তে আস্তে ফুলতে আর পচতে শুরু করেছে। ভুবনের কথা অনুযায়ী পাড়ার ছেলেরা জলে নেমে সরলার মৃতদেহটা জল থেকে টেনে তুলে আনে। শ্মশানে নিয়ে যাওয়ার জন্য ভালো করে সরলাকে সাজানো হয়। তারপর শঙ্কর, তার বাড়ির লোকজন ও পাড়ার সবাই মিলে সরলাকে দাহ করার জন্য খই ছড়াতে ছড়াতে শ্মশানের উদ্দেশ্যে যায়। গুরু গুরু মেঘের ডাক শুনে হরিমতি হেরিকেনে কেরোসিন তেল ভরতে ভরতে আকাশে জমা ঘন কালো মেঘের দিকে তাকিয়ে বলে ওঠে, কখন সেই পুকুর পাড়ে কুন্তলা বাসন মাজতে গেছে? সন্ধে হতে চলল, এখনো পর্যন্ত মুখপুরীর ঘরে ফেরার নাম নেই। একবার বাইরে বেরোতে দিলেই হয়, সারা পাড়া টই টই করে ঘুরে ফিরে তবে মহারানী বাড়ি ঢুকবে। এই বউকে নিয়ে আমি আর পারি না বাপু। এতক্ষণ পুকুর পাড়ে বউটা যে কি রাজকার্য করছে ভগবানই জানেন। এক্ষুনি যে বৃষ্টি নামবে তার কোনো খেয়াল আছে? নেই। হরিমতি হেরিকেনে কেরোসিন তেল ভরে দেশলাই কাঠি দিয়ে যেই হেরিকেনে সলতেতে আগুন ধরাতে যাবে, তক্ষুনি বাইরে থেকে কুন্তলার ডাক শোনা যায়, মা, ও মা, দেখো আজকে বাদলা দিনে কি এনেছি। কুন্তলা লাফাতে লাফাতে বাড়ির আঙিনায় ঢুকতেই হরিমতি কুন্তলাকে দেখে বেশ রেগে গিয়েই বলেন, হ্যাঁ গো বৌমা, তোমার আক্কেল জ্ঞান বলিহারি। সন্ধে হতে চললো, বাইরে টুপটুপ করে বৃষ্টি শুরু হয়েছে আর মেঘ ডাকছে, দেখতে পাচ্ছ না? পুকুর পাড়ে এতক্ষণ ধরে কি কার্য করছিলে শুনি? মাত্র ওই কটা তো বাসন, এই মাজতেই এত সময় লেগে গেল। হরিমতির কথা শুনে কুন্তলা রান্নাঘরের সামনে মাটির দাওয়ার উপর ধোয়া বাসনগুলো রেখে কোমরে জড়ানো শাড়ির আঁচল খুলে হরিমতির সামনে মেলে ধরে বলে, মা দেখুন, আজকে পুকুর থেকে কত ছোট ছোট পুঁটি মাছ আর চুনো মাছ এনেছি ধরে। আপনার ছেলে তো খেতে ভালোবাসে। এই বর্ষা মুখর দিনে পলাশের জন্য একটু চুনো মাছের ঝাল আর পুঁটি মাছ ভাজা করলে কেমন হয় বলুন তো? কুন্তলার কথা শুনে হরিমতি হেরিকেনের সলতেতে আগুন ধরিয়ে হেরিকেনটা রান্নাঘরে নিয়ে গিয়ে কুলুঙ্গিতে রাখতে রাখতে বলে, কোথায় মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে, আমি এইদিকে ছুরির জন্য চিন্তা করতে করতে মরে যাচ্ছি, আর ছুরির কিনা কোনো হুঁশ নেই। উনি কিনা পুকুরে গিয়ে উনার মরদের রাতে গেলার জন্য মাছ ধরছে। তোকে কতবার কইছি না বউ, তোর সবে সবে বিয়ে হয়েছে, এই 1 বছর একা একা কোথাও যাবি নে, কাউরের সঙ্গে নিয়ে যাবি। তা না, উনি চুল খুলে লম্বা চুল উড়িয়ে পুকুর পাড়ে মাছ ধরতে গেছে। মাছগুলো রান্নাঘরে রেখে যা কাপড় ছেড়ে চুল বাঁধ গিয়ে সন্ধে হয়ে গেছে। এই সন্ধেবেলায় তোকে খোলা চুলে বাড়িময় ঘুরতে বারণ করেছি না? চুল খুলে সন্ধেবেলায় ঘুরলে তেনাদের যে নজর পড়ে জানিস নে। হরিমতির বকা শুনে কুন্তলা মুখ নিচু করে তাড়াতাড়ি পুকুর থেকে ধরা মাছগুলো ঝুড়িতে রেখে কল ঘরে চলে যায়। এদিকে হরিমতি ঝুড়িতে রাখা কাঁচা মাছগুলো নিয়ে উঠোনের এক পাশে কুয়োতলায় গিয়ে মাছগুলো ধুতে ধুতে আপন মনেই বলে, নতুন বউটা চুল খুলে ঘোর সন্ধেবেলায় পুকুর পাড়ে গেল। কদিন আগেই তো ওই পুকুরে একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে। ওর রেশ যেন আমার নতুন বউয়ের উপর না পড়ে, ভগবান দেখো। প্রত্যেকদিন ভোরবেলায় হরিমতি ঘুম থেকে উঠে গ্রামের রাস্তায় হাঁটতে বেরোয় আর পুজোর জন্য ফুল তুলে আনে।
আজও ভোরবেলায় হরিমতি ঘুম থেকে উঠে ফুলের সাজিটা নিয়ে গ্রামের রাস্তায় হাঁটতে বেরোয়। তখন সবে ভোর 5টা বাজে। বাইরে তখন ধীরে ধীরে সূর্যের আলো ফুটে উঠেছে। হরিমতি নিজের ঘর থেকে বেরিয়ে উঠান পেরিয়ে যখন বাইরে বেরোতে যাবে, হঠাৎ তার চোখে পড়ে উঠোনের দিকে। মাটির উঠোনে বেশ 3-4 জায়গায় শুকনো লাল রঙের মতো কি যেন পড়ে আছে। হরিমতি একটু চমকে ওঠে। বাড়ির উঠোনে লাল শুকনো রক্ত এলো কি করে? কিন্তু সে বিষয়ে অতটা না ভেবে সে বেরিয়ে পড়ে। 1 ঘন্টা পর প্রাতঃভ্রমণ সেরে ফুল তুলে হরিমতি যখন বাড়ির পথে এগুচ্ছে, হঠাৎ শঙ্করের মেজ কাকার বাড়ি থেকে চিৎকার শোনা যায়। শঙ্করের মেজ কাকার বাড়িটা ছিল শঙ্করের বাড়ির পাশেই। চিৎকার শুনে শঙ্করের মেজ কাকার বাড়ি যেতেই যা ভয়ঙ্কর দৃশ্য দেখে তা হল শঙ্করের মেজ কাকার মুন্ডহীন দেহ উঠোনের মাঝখানে পড়ে আছে, আর সেই মৃতদেহের পাশে বসে শঙ্করের মেজ কাকার বউ মানে শঙ্করের মেজ কাকিমা চিৎকার করে কাঁদছে। শঙ্করের মেজ কাকার ওই অবস্থা দেখে হরিমতি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে শঙ্করের মেজ কাকার ছেলে রতনকে, রতন, তোর বাবার এই অবস্থা হলো কি করে? হরিমতির কথা শুনে রতন কাঁদতে কাঁদতে বলল, জানি না কাকিমা, বাবার এইরকম অবস্থা কে করলো। আমি ঘুম থেকে উঠে তৈরি হয়ে যখন খেতে যাচ্ছিলাম, উঠোনে বেরিয়ে এসে দেখি বাবা এইভাবে পড়ে আছে। হরিমতি ভয়ে ভয়ে বাড়ি চলে আসে। তারপর কুয়োতলায় পায়ে জল দিতে দিতে আপন মনেই বলে, শঙ্করের বাড়িতে কার কালো ছায়া পড়লো যে শঙ্করের কাকার এই হাল হয়েছে? ঠাকুর, তুমি রক্ষে করো, দেখো আমাদের ভিটেতে যেন সেই কালো ছায়া দৃষ্টি না পড়ে। মা, কার বাড়িতে কালো ছায়া পড়েছে? কার কি হয়েছে? পেছন দিক থেকে একটা ঠান্ডা গলা পেতেই হরিমতি প্রথমটা ভয়ে চমকে উঠে, কিন্তু পরক্ষণেই কুন্তলার গলা চিনতে পেরে হরিমতি তাকে শঙ্করের মেজ কাকার অবস্থার কথা জানায়। হরিমতির মুখ থেকে শঙ্করের মেজ কাকার কথা শুনে কুন্তলার ঠোঁটের কোণে একটা সাপদের হাসি খেলে যায় হরিমতির অলক্ষ্যে। এই ঘটনার বেশ কয়েকদিন পর একদিন বেলার দিকে হরিমতি পুকুরে স্নান করতে যায়। সেখানে গিয়ে দেখে পাড়ার কয়েকটা মেয়ে বউ কাপড় কাচ্ছে আর গল্প করছে নিজেদের মধ্যে। স্নান করতে করতে তাদের পাড়ার মেয়ে বউদের কিছু কিছু কথা তার কানে ভেসে আসে শঙ্করের বাড়ির সম্পর্কে। একজন বউ আরেকজন বউকে বলছে, শুনেছ দিদি, শঙ্করের বাড়িতে এই 4 দিন ধরে নতুন নতুন দুর্ঘটনা ঘটছে। আরেকটা বউ বলে ওঠে, সেই দিন শঙ্করের মেজ কাকার শ্রাদ্ধানুষ্ঠানের দিন আমি গিয়েছিলাম ওদের বাড়িতে। শঙ্করের বোন নমিতা আর আমি ওই নমিতার ঘরে বসে গল্প করছিলাম। নমিতা আমাকে বলল, জানো তো বৌদি, সরলা বৌদি মারা যাওয়ার পর থেকে না বাড়িতে রাত হলেই অদ্ভুত অদ্ভুত উৎপাত আরম্ভ হয়েছে আজকাল। আমি নমিতার মুখ থেকে এইসব কথা শুনে কৌতূহলবশত জিজ্ঞাসা করেই ফেললাম, তোদের বাড়িতে রাত হলেই উৎপাত শুরু হয়েছে? কি উৎপাত শুরু হয়েছে রে? নমিতা তখন বলল, আর বলো না বৌদি, সরলা বৌদি মারা যাওয়ার পর থেকে ওই ছোট 4 বছরের মেয়ে মৃন্ময়কে নিয়ে আমি আমার ঘরে প্রতিদিন রাতে ঘুমোই। বৌদির শ্রাদ্ধানুষ্ঠানের কাজ মিটে যাওয়ার 2 দিন পর আমি মৃন্ময়কে নিয়ে আমার ঘরে ঘুমোচ্ছি। হঠাৎ মাঝরাতে একটা কান্নার আওয়াজে আমার ঘুমটা ভেঙে যায়। ঘুম ভাঙতেই আমার বুকটা না ধড়াস করে ওঠে। আমি ঠাহর করে দেখলাম যে কান্নার আওয়াজটা বাড়ির ভিতর থেকে না, আসছে আমাদের বাড়ির পিছনের যে বাঁশবাগানটা আছে সেখান থেকে। আমি জানলার সামনে যাই আর জানলা খুলে দেখার চেষ্টা করি যে এত রাতে বাঁশবাগানের ভিতরে কে কাঁদছে, কিন্তু জানলা খুলে আমি কাউকে দেখতে পেলাম না।
শুধু মনে হলো যে মেয়েলি নাকি সুরে কে যেন খুব কাঁদছে। এরপর জানালাটা বন্ধ করতে যাব, হঠাৎ আমার মনে হলো আমার চোখের সামনে থেকে একদম জানলার পাশ থেকে একটা সাদা মতো ছায়ামূর্তি দ্রুত গতিতে ছুটে বাড়ির পিছনে অন্ধকার বাঁশবাগানের মধ্যে মিলিয়ে গেল। এই দৃশ্য দেখে আমি ভয়ে জানলাটা সঙ্গে সঙ্গে বন্ধ করে যেই না পিছনে ফিরে আসতে যাব, দেখি মৃন্ময় ঘুম থেকে উঠে বসে আছে। আমি মৃন্ময়কে ঘুম থেকে উঠে যেতে তাকে জিজ্ঞেস করলাম যে, মৃন্ময়, কি হলো মা, তুমি ঘুম থেকে উঠে পড়লে কেন? ও তখন আমাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, পিসি একটু আগে মা এসেছিল আর মা আমাকে বলেছিল আমাকে নিয়ে যাবে। পিসি, আমি মায়ের সঙ্গে যাব না। এই বলে মৃন্ময় খুব কাঁদতে থাকে। কথাগুলো শুনে আমার বুকটা ভয় ছ্যাদ করে ওঠে। তখন আমি ওকে ঠাকুরের নাম জপ করতে করতে ঘুম পাড়িয়ে দিই। মৃন্ময় ঘুমিয়ে পড়লেও সারা রাত আমার ঘুম এলো না। সারা রাত ধরে আমি বাড়ির পিছনের সেই বাঁশবাগান থেকে ওই মেয়েলি সুরে কান্নার আওয়াজের সঙ্গে সঙ্গে কার যেন পায়ের খসখস করে আওয়াজ আমার কানে সমানে ভেসে আসছিল। আমার মনে হলো যেন সরলা বৌদি বাঁশবাগানে কাঁদছে। আমি অমিতার মুখ থেকে এই কথাগুলো শুনেই বলি, শোন নমিতা, সরলার কিন্তু অপঘাতে মৃত্যু হয়েছে। মৃন্ময়ীকে তোরা কিন্তু চোখে চোখে খুব সাবধানে রাখিস। যে কোনো সময় কিন্তু মৃন্ময়ীর উপর যে কোনো রকম বিপদ নেমে আসতে পারে, কারণ সরলার অস্তিত্ব আত্মা কিন্তু মৃন্ময়ীর চারপাশেই ঘোরাফেরা করছে। এখনো পর্যন্ত ওর অস্তিত্ব আত্মা মনে হয় এখনো কোনো শান্তি পায়নি। তুমি ঠিকই বলেছো মিনতি বৌদি, আমারও মনে হয় যে বৌদির আত্মা এখনো পর্যন্ত শান্তি পায়নি। বাবার সঙ্গেও না এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, কাকাবাবুর সাথে কি ঘটনা ঘটলো রে নমিতা? বাবা রাতে খাওয়া দাওয়া শেষ করে যখন ছাদে গিয়ে সিগারেট খাচ্ছিল, তখন বাবার কানে একটা খচমচ আওয়াজ আসে। আওয়াজটা লক্ষ্য করে সেদিকে তাকাতেই বাবার চোখে পড়ে একটা নারী মূর্তি গাছের ডালে পা ঝুলিয়ে বসে আছে। নারী মূর্তিটা গাছের ডালে পা ঝুলিয়ে বসে কি যেন কচমচ করে চিবিয়ে খাচ্ছে, কিন্তু সেটা কি খাচ্ছে বাবা দেখতে পায়নি অন্ধকারে। তারপর সেই নারী মূর্তি হঠাৎ খিলখিল করে হেসে উঠল। তারপর বলল, আমি এই বাড়ির কাউকে ছাড়বো না। আমার উপর হওয়া অন্যায়ের আমি প্রতিশোধ নিয়েই ছাড়বো ঠিক। ইতিমধ্যেই হরিমতি স্নান হয়ে যায়। বাড়ি চলে আসে হরিমতি। বাড়ির উঠোনে পা দিতেই হরিমতির কানে একটা কচমচ করে আওয়াজ ভেসে আসে। হরিমতি এদিক ওদিক তাকাতেই চোখ পড়ে রান্নাঘরের দিকে। হরিমতি দেখে কুন্তলা লম্বা চুল খুলে রান্নাঘরে বসে কি যেন একটা খাচ্ছে কচমচ করে চিবিয়ে চিবিয়ে। হরিমতি খুব ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে ওঠে, বৌমা, তুমি কচমচ করে ওটা কি খাচ্ছ? এবার রান্নাঘরের ভেতর থেকে কুন্তলা নাকি সুরে বলে ওঠে, যারা আমাকে কষ্ট দিয়েছে তাদের প্রত্যেককে আমি একে একে শেষ করবই। কুন্তলার মুখে এ কথা শুনে হরিমতি উঠোনের মাঝখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। মা, ও মা, মা, আপনার কি হলো? মা, আপনি চোখ খুলছেন না কেন? আপনার শরীর খারাপ লাগছে? মা, ও মা। চোখে মুখে ঠান্ডা একটা আভাস পেতেই হরিমতি ধীরে ধীরে চোখ মেলে। দেখে কুন্তলা তার পাশে বসে সমানে কাঁদছে আর তার চোখে মুখে জলের ছেটা দিতে দিতে বলছে, মা, ও মা, আপনার কি হয়েছে? আপনি এরকম করছেন কেন? মা, চোখটা খুলুন। কুন্তলাকে পাশে বসে থাকতে দেখে হরিমতি প্রথমে একটু চমকে ওঠে, তারপর নিজেকে খানিকটা সামলে ক্লান্ত কণ্ঠে বলে ওঠে, বৌমা, তুমি ঠিক আছো? তুমি রান্নাঘরে বসে ওইভাবে নাকি সুরে কথা বলছিলে কেন আমার সাথে? হরিমতির মুখ থেকে
এই কথা শুনে কুন্তলা অবাক গলায় বলে, আমার আমার আবার কি হবে মা? আমার তো কিছু হয়নি, আমি তো একদম ঠিকই আছি। আর আমি কেন আপনার সঙ্গে নাকে সুরে কথা বলতে যাব? আমার মধ্যে কি ভূত ঢুকেছে নাকি? কুন্তলার মুখ থেকে ভূত ঢোকার কথা শুনে হরিমতি একটু রেগে গিয়ে বলল, বৌমা, তোমার মুখে কি অলক্ষণে কথা! এই কথা বলতে নেই নতুন বউদের। কুন্তলা মুখ কাঁচুমাচু করে বলে, ঠিক আছে মা, আর কোনোদিনও বলবো না। এরপর হরিমতি ধীরে ধীরে উঠে রান্নাঘরের কুন্তলার সঙ্গে দুপুরের খাবার খেতে যায়। হরিমতি খেতে খেতে দেখে কুন্তলা যেন অদ্ভুত ভাবে খাচ্ছে। তার খাওয়া দেখে মনে হচ্ছে সে দীর্ঘদিন ধরে খেতে পায় না। কুন্তলার এই খাওয়ার দৃশ্য দেখে হরিমতি খানিকটা ভয় পেয়ে যায়। তারপর সে কোনো রকমে খাওয়া সেরে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। হরিমতি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে কুন্তলা চোখ বড় বড় গোল গোল করে তার দিকে তাকিয়ে আছে। হাতে একটা কাটা রক্তাক্ত হাত ধরে খাচ্ছে আর হি হি করে হাসতে হাসতে বলছে, এই দেখ বুড়ি, আমি একটা মানুষের কাটা হাত খাচ্ছি। খাবি? তুই খাবি নাকি? এটা কার হাত বলতো? এটা তো তোর হাত। মা, ও মা, উঠুন, সন্ধ্যা দেবেন না? সন্ধ্যা যে কখন হয়ে গেছে। কুন্তলার ডাকে হরিমতি ধরফর করে উঠে বিছানায় বসে। শাড়ির আঁচল দিয়ে গলায় ও কপালে জমা ঘাম মুছতে মুছতে বলে, কি হয়েছে বৌমা, ডাকছো কেন? কুন্তলা বলে, মা, সন্ধ্যা হয়ে গেছে। ঠাকুর ঘরে আপনি প্রদীপ দেবেন নাকি আমি? আমি দিচ্ছি, তুমি যাও, রাতের রান্নাটা গিয়ে চাপাও। এই বলে হরিমতি কাপড় ছেড়ে সন্ধ্যা পুজো দিতে চলে যায়। তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালতে জ্বালতে হরিমতির হঠাৎ চোখ পড়ে বাড়ির খড়ের চালের দিকে। হরিমতি তাকিয়ে দেখে তাদের বাড়ির খড়ের চালের উপর কুন্তলা হাত পা ছড়িয়ে বসে আছে আর একটা কাটা মুন্ডু ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। হরিমতি বিস্ফারিত দৃষ্টিতে দেখে কুন্তলা যে মুন্ডুটা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেটা কারুর মুন্ডু নয়, সেটা হলো শঙ্করের বাবার মাথা। কুন্তলা নাকি সুরে শঙ্করের বাবার মুন্ডু ছিঁড়ে খেতে খেতে বলছে, আমার উপর যারা অন্যায় করেছে তাদের উপর আমি এইভাবেই প্রতিশোধ নেব। এই দৃশ্য দেখা মাত্র হরিমতি বুঝতে বাকি রইল না এটা তার পুত্রবধূ কুন্তলা নয়, এটা হলো সরলার অতৃপ্ত প্রেতাত্মা। আর সরলার অতৃপ্ত প্রেতাত্মা কুন্তলার শরীরের মধ্যে প্রবেশ করেছে। হরিমতি খুব ভয় পেয়ে কাঁপতে কাঁপতে ঘরে চলে যায় আর ঘরে গিয়ে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। সারা রাত আর দরজা খোলে না ভয়ে হরিমতি। মাঝে একবার কুন্তলা ঘরের দরজার কড়া নেড়ে হরিমতিকে জিজ্ঞাসা করে, মা, ও মা, অনেক রাত হলো তো, খাবেন না? কুন্তলার প্রশ্নে হরিমতি জবাব দেয় ক্লান্ত গলায়, না বৌমা, শরীরটা আজ ভালো নেই আমার, তুমি বরং খেয়ে শুয়ে পড়ো। পরদিন সকাল হতেই হরিমতি শোনে শঙ্করের মেজ কাকার মতো নাকি শঙ্করের বাবার মুন্ডহীন মৃতদেহ বাড়ির পেছনে কল ঘরে আজ সকালে পাওয়া গেছে। শঙ্করের বাড়িতে একের পর এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটার সঙ্গে হরিমতি কদিন ধরেই কুন্তলাকে লক্ষ্য করছিল। হরিমতি দেখছিল যে তার পুত্রবধূ কুন্তলার আচার আচরণের মধ্যে কেমন যেন একটা পরিবর্তন হয়েছে। সে আর আগের মতো ধীরে সুস্থে কাজ করে না, বেশ দ্রুত গতিতে কাজ করে, এবং সে আর আগের মতো ধীরে সুস্থে খায় না। তার খাওয়ার মধ্যে বেশ পরিবর্তন ঘটেছে। এরই মধ্যে দুদিন কুন্তলার দুটো অস্বাভাবিক আচরণ হরিমতির চোখে পড়ে।
একদিন সকাল হতেই হরিমতিকে কোমরের যন্ত্রণায় খুব কষ্ট পেতে দেখে কুন্তলা বলে, মা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি এক্ষুনি গিয়ে আপনার বাসি কাপড়গুলো পুকুর থেকে কেচে নিয়ে আসছি। আপনি আজকে বিশ্রাম করুন। হরিমতি কোমর যন্ত্রণায় কামড়াতে কামড়াতে বলে, তুমি আমার এতগুলো বাসি কাপড় কাচবে, তোমার কষ্ট হবে না বৌমা? কুন্তলা হেসে তখন জবাব দেয়, আরে আমার আবার কিসের কষ্ট, আমার এখন কোনো কষ্টই হয় না, আমি যাব আর আসব। এই বলে কুন্তলা হরিমতির বাসি কাপড়গুলো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। হরিমতি সঙ্গে সঙ্গে বিছানা থেকে উঠে কুন্তলার পিছন পিছন পুকুর পাড়ে যায়। লুকিয়ে লুকিয়ে হরিমতি যা দেখে তা হল কুন্তলা হরিমতির বাসি কাপড়গুলো নিয়ে পুকুর পাড়ে বসে কাঁদছে ঠিকই, কিন্তু তার চেহারার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। সেটা হলো কুন্তলার শরীর ভেতর থেকে মা দুর্গার মতো 10টা হাত বের করে 10 হাত তুলে কাপড়গুলো কাচ্ছে থপথপ করে। কাপড়গুলো কাচ্ছে যখন তার খোলা লম্বা চুলগুলো এলোমেলোভাবে বাতাসে হু হু করে উঠছে। সে এক ভয়ঙ্কর দৃশ্য। এছাড়া হরিমতি কুন্তলার পায়ের দিকে তাকাতেই চমকে উঠে সে দেখে কুন্তলার পায়ের পাতা দুটো উল্টো দিকে ঘোরানো। কুন্তলার এই ভয়ঙ্কর রূপ দেখে হরিমতি নিজেকে কোনো রকমে সামলে নিয়ে বাড়িতে চলে আসে। এই ঘটনার 2 দিন পর আর একটা অদ্ভুত ঘটনা ঘটে বাড়িতে। একদিন সকালে হরিমতি ঠাকুর ঘর থেকে পুজো সেরে আসতেই কুন্তলা বলে, আচ্ছা মা, আপনার কদিন ধরে তো শরীরটা ভালো যাচ্ছে না, আজ আপনাকে রান্না করতে হবে না, আজ আমি বরঞ্চ আপনার জন্য রান্না করব। শুনুন, আপনি এখন গিয়ে বিশ্রাম নিন। হরিমতি বেশ অবাক হয়েই বলে, বৌমা, তুমি তো ঠিক মতো রান্না বান্না পারো না, তুমি কি আজ রান্না করতে পারবে? কুন্তলা হো হো করে হেসে বলে, মা, আপনি একদম চিন্তা করবেন না, আমি সব রান্না বান্না করতে পারি এখন। দেখুন না, আমি আজ রান্না করছি, আপনি শুধু খেয়ে বলবেন কেমন হয়েছে। এই বলে কুন্তলা রান্নাঘরে চলে যেতেই হরিমতি কি একটা সন্দেহ হতেই সে রান্নাঘরে যায় কুন্তলার পেছন পেছন এবং লুকিয়ে লুকিয়ে কুন্তলার কার্যকলাপ দেখতে থাকে। হরিমতি দেখে আগের দিনের মতো কুন্তলা শরীর থেকে 10-10টা হাত বের করে রান্নাঘরে রাখা সমস্ত সবজি আনাজ ও মাছগুলো কেটে ফেলে তারপর আগুন জ্বালিয়ে উনুনের মধ্যে পা ঢুকিয়ে ভাত, ডাল, সবজি ও মাছের ঝোল সমস্ত কিছু রান্না করে। চোখের নিমেষের মধ্যে যা সাধারণ মানুষের রান্না করতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। কুন্তলার এই কার্যকলাপ দেখে হরিমতি ভয়ে ওকে কিছু বলে না, কারণ সে এখন ভালো করেই জানে কুন্তলা এখন কুন্তলা নেই, তার মধ্যে এখন একটা ভয়ঙ্কর প্রেতনি বাসা বেঁধেছে এবং সেই প্রেতনি আর কেউ নয়, সরলার অতৃপ্ত আত্মা। পর দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে হরিমতি ঘরে এসে তার ছেলে পলাশকে একটা চিঠি লিখতে বসে বাড়ির বিপদের কথা জানাতে ও কুন্তলার মাথার উপর কত বড় বিপদের খাড়া ঝুলছে সেই কথা চিঠিতে লিখতে বসে। প্রিয় পলাশ, তুই কবে কলকাতা থেকে নিজের দেশের বাড়িতে ফিরবি? তুই তাড়াতাড়ি আয়, তোর বাড়িতে এবং তোর বউয়ের যে খুব বিপদ সামনে, তুই এসে তোর বউকে বাঁচা এই বিপদ থেকে। তুই যদি না আসিস সব যে ধ্বংস হয়ে যাবে, তোর এই অভাগী মাটা যে পথ চেয়ে বসে আছে তোর জন্য। ইতি তোর মা। 1 সপ্তাহ পর হরিমতির চিঠি পেয়ে পলাশ কলকাতা থেকে গ্রামে ফেরে। হরিমতির মুখে শঙ্করের বাড়ির যা যা কাণ্ড হয়েছে এতদিন ধরে এবং কুন্তলার অদ্ভুত সব কাণ্ডের কথা শুনে প্রথমে পলাশ বিশ্বাস করে না, কিন্তু সেই দিন রাতে কুন্তলার এক অদ্ভুত কাণ্ড দেখে পলাশ হরিমতির কথা বিশ্বাস করল। সেই দিন রাতে পলাশ খাওয়া দাওয়ার পর নিজের ঘরে কুন্তলাকে নিয়ে শুতে যায়। হঠাৎ মাঝরাতের দিকে একটা কচমচ করে চিবনোর আওয়াজে পলাশের ঘুমটা ভেঙে যায়। পলাশ
পাশে তাকিয়ে দেখে তার স্ত্রী কুন্তলা তার পাশে শুয়ে নেই। কুন্তলাকে পাশে না দেখে পলাশের কি একটা সন্দেহ হতেই সে বিছানা ছেড়ে উঠে ধীরে ধীরে ঘরের দরজার সামনেই গতেই দেখে দরজাটা খোলা। ঘর থেকে বেরিয়ে সারা বাড়ি তন্ন তন্ন করে কুন্তলাকে খোঁজে সে। শেষ পর্যন্ত বাড়ির পেছনের বাগানে আসতেই পলাশ বাগানে একটা দৃশ্য দেখে থমকে দাঁড়িয়ে পড়ে। সে বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে দেখে তাদের বাড়ির পিছনের বাগানে পেয়ারা গাছের ডালে পা ঝুলিয়ে কুন্তলা বসে আছে, আর হাতে তার একটা মানুষের মুন্ডু। সেই মুন্ডুটা ছিঁড়ে ছিঁড়ে চিবিয়ে চিবিয়ে তার রক্ত মাংস সব খাচ্ছে কুন্তলা। পলাশ চোখ গোল গোল করে বিস্ফারিত দৃষ্টিতে চেয়ে দেখল কুন্তলার হাতে যে মানুষটার মুন্ডুটা ধরা রয়েছে সেটা হলো তার বন্ধু শঙ্করের মায়ের। কুন্তলা শঙ্করের মায়ের মুন্ডুটা ছিঁড়ে ছিঁড়ে চিবুতে চিবুতে নাকি সুরে বলছে পেয়ারা গাছের ডালে পা ঝুলিয়ে, যারা আমাকে মেরেছে তাদের কাউকে আমি ছাড়বো না, সবাইকে শেষ করে দেব। এই দৃশ্য দেখে পলাশ ভয়ে সঙ্গে সঙ্গে দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে। তারপর হরিমতিকে ডেকে তুলে কিছুক্ষণ আগে সে কি কি দেখেছে বাড়ির পিছনের বাগানে সব খুলে বলে। হরিমতি পলাশের মুখ থেকে সব শুনে বলে, বাবা, তুই তো আমার কথা প্রথমে বিশ্বাস করিসনি, এখন নিজের চোখে সবটা দেখলি তো। বৌমা আর বৌমা নেই, ওর মধ্যে সরলার অতৃপ্ত প্রেতাত্মা বাসা বেঁধেছে। হরিমতির কথা শুনে পলাশ তখন হরিমতির হাতটা ধরে বলে, না মা, তুমি চিন্তা করো না, কাল সকাল সকাল আমি কলকাতায় যাব। কলকাতায় আমার চেনা জানা এক তান্ত্রিক ঠাকুর আছেন, তার সঙ্গে যোগাযোগ করে তাকে সব কথা খুলে বলবো। উনি যদি আমার কথা শুনে আসতে রাজি হন তাহলে আমাদের বাড়ির সব কিছুর সমাধান হয়ে যাবে। হরিমতি জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা, সেই তান্ত্রিক ঠাকুরের নাম কি? পলাশ গম্ভীর গলায় বলে, শ্রী শ্রী জ্যোতিষবিদ তারানাথ চক্রবর্তী। পলাশের মুখ থেকে তারানাথের নাম পরিচয় শুনে হরিমতি বেশ উত্তেজিতভাবে বলে, বাবা, তুই যত তাড়াতাড়ি সম্ভব উনাকে এই বাড়িতে নিয়ে আয়। মায়ের কথা শুনে পলাশ বলে, তুমি চিন্তা করো না মা, আমি কাল সকালেই কলকাতায় রওনা দেব এবং কালই ওনার বাড়িতে গিয়ে আমাদের সব সমস্যার কথা খুলে বলবো। ওনাকে রাজি করিয়ে যেভাবেই হোক এই বাড়িতে আমি নিয়ে আসবই। পরদিন ভোর হতেই হরিমতির আশীর্বাদ মাথায় নিয়ে পলাশ কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। সেদিন বিকেল বেলা পলাশ তার বন্ধু কিশোরীর সঙ্গে তারানাথের বাড়ি যায়। গিয়ে তারানাথকে পলাশ তার সব সমস্যার কথা খুলে বলে। পলাশের সব কথা শুনে তারানাথ গম্ভীর গলায় বলেন, তুমি কিচ্ছু চিন্তা করো না পলাশ, আমি কাল সকালে তোমার বাড়িতে যাব তোমাকে এই সমস্যা থেকে উদ্ধার করতে। তারানাথের মুখ থেকে এই কথা শুনে পলাশ তারানাথের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরমশাই, আমি জানতাম আপনি যাবেন। আমি কিশোরীর মুখে শুনেছি আপনি কারোর বিপদের কথা শুনে নিজেকে ঠিক রাখতে পারেন না। নিজের বিপদের তোয়াক্কা না করে আপনি তাকে রক্ষা করতে ছুটে যান। তারানাথ লজ্জিতভাবে বলে ওঠে, ওরে ছোকরা, মানুষের বিপদের দিনে তাকে রক্ষা করাই তো আমার পরম ধর্ম যে। পরদিন সকাল হতেই কিশোরী, তারানাথ ও পলাশ তাদের গ্রামের বাড়ি যায়। পলাশের বাড়ির উঠোনে পা দিতেই তারানাথ যেন বাড়ির উঠোন থেকে ছিটকে বাইরে বেরিয়ে আসে। তারানাথ পলাশের বাড়ির চারিদিকটা তাকিয়ে নিয়ে চোখ বন্ধ করে বলে, তোদের বাড়িতে কিচনি প্রেতনি বাসা বেঁধেছে। তারানাথের মুখ থেকে কিচনি প্রেতনির নাম শুনে হরিমতি অবাক হয়ে জিজ্ঞাসা করে, ঠাকুর মশাই, এই কিচনি প্রেতনি কি? এই কিচনি প্রেতনি হলো কোনো মেয়ে বা বউ যদি সাঁতার না জানার ফলে পুকুরের জলে ডুবে মারা যায় বা জলে ডুবে আত্মহত্যা করে, তবে তারা মৃত্যুর পর কিচনি প্রেতনিতে পরিণত হয়। কোনো সদ্য বিয়ে হওয়া বউ এই কিচনি প্রেতনির কবলে পড়লে তাদের জীবন পুরো শেষ। কার্য সিদ্ধির পর কিচনি প্রেতনি তাকে
তার সঙ্গে টেনে নিয়ে যায় ও তাকে মেরে ফেলে। তারানাথের মুখ থেকে ভয়ঙ্কর কথা শুনে হরিমতি ও পলাশ খুব ভয় পেয়ে যায় ও পলাশ তারানাথের পায়ে পড়ে বলে, ঠাকুর মশাই, আপনি কুন্তলাকে বাঁচান। ওর কিছু হয়ে গেলে ওর মা বাবাকে আমি কি করে মুখ দেখাবো? কথা শুনে তারানাথ বলে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা, বলছি তোর বউ কুন্তলা কোথায়? হরিমতি তখন কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর মশাই, কুন্তলার গতকাল থেকে খুব জ্বর। ও বিছানা থেকে একদম উঠতে পারছে না, আর জ্বরের ঘোরে ভুলভাল বকছে। আর ও যখন ভুলভাল বকছে ওর গলাটা একদম নাকি নাকি সুরে লাগছে। মনে হচ্ছে যেন এটা আমার বৌমা কুন্তলা নয়, অন্য কেউ। ঠাকুর মশাই, আপনি কুন্তলার ঘরে গিয়ে দেখবেন, চলুন। হরিমতির কথা অনুযায়ী তারানাথ কুন্তলার ঘরে যায় আর গিয়ে দেখে কুন্তলা বিছানার উপর চোখ বন্ধ করে শুয়ে আছে আর ঠকঠক করে কাঁপছে। তারানাথ কুন্তলার এই অবস্থা দেখে একটা নিঃশ্বাস ছেড়ে বলে, এ কি হাল হয়েছে তোদের বৌমার? একে তো আমি কি করে বাঁচাবো? একে তো অর্ধেক খেয়ে ফেলেছে এই শয়তান প্রেতনি। একে আর বাঁচানো সম্ভব হবে বলে মনে হয় না আমার। তারানাথের মুখ থেকে এই কথা শুনে পলাশ কাঁদতে কাঁদতে বলে ওঠে, ঠাকুর মশাই, আপনি কি বলছেন? কুন্তলাকে বাঁচানো যাবে না? আপনি যেভাবেই হোক কুন্তলাকে বাঁচান ঠাকুর মশাই। আমি যে ওকে খুব ভালোবাসি, ওকে ছাড়া যে আমি বাঁচবো না। পলাশের কাতর কান্না শুনে তারানাথের খুব করুণা হয়। তারানাথ বলে, ঠিক আছে, আমি দেখছি কি করতে পারি। শোন, আজ সন্ধ্যাবেলায় শঙ্করের বউ সরলা যে পুকুরের জলে ডুবে মারা গেছে, সেই পুকুরে আমাকে একবার নিয়ে যাবি। আমি ওই পুকুর পাড়ে একটা যজ্ঞ করতে চাই। সেখানে তোরা ছাড়া শঙ্করের বাড়ির লোক যদি উপস্থিত থাকে তাহলে খুব ভালো হয় আমার। ছেড়ে দে বলছি, ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। তুই যদি না ছাড়িস আমি কিন্তু ধ্বংস করে দেব তোকে। বড় তেল, সিঁদুর ও সর্ষে ছড়ানো লাল মন্ত্রপুত গণ্ডির মধ্যে হাত পা বাঁধা অবস্থায় কুন্তলা নাকি সুরে চিৎকার করতে থাকে। আর কুন্তলার ঠিক বিপরীত দিকে তারানাথ মন্ত্র পড়তে পড়তে যজ্ঞবেদীর জ্বলন্ত আগুনে ঘি মধুর আহুতি দিতে থাকে। এবার তারানাথ গম্ভীর গলায় চিৎকার করে ওঠে, এই শয়তান, তুই কে? তোর নাম বল। তুই এর শরীরের ভেতর প্রবেশ করেছিস কেন? তারানাথের কথা শুনে কুন্তলা ওরফে সেই প্রেতনি নাকি সুরে বলে ওঠে, বলবো না, আমি বলবো না কিছুতেই। তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। কুন্তলা ওরফে সেই প্রেতনির কথা শুনে তারানাথ চিৎকার করে বলে ওঠে, তুই তোর আসল পরিচয় বলবি না? দেখাচ্ছি তোর মজা। এ কথা বলে তারানাথ খানিকটা শুকনো লঙ্কা পুড়িয়ে ওই প্রেতনির নাকের কাছে ধরতেই প্রেতনি তার স্বরে চিৎকার করে ওঠে, বলছি বলছি, আমি সব বলছি। আগে ছাড় আমায়, ছেড়ে দে। তোর পরিচয় বল বলছি, না হলে কিন্তু আমার হাত থেকে তোর নিস্তার নাই। তারানাথের কথা শুনে সেই প্রেতনি এবার সাধারণ কান্না জড়ানো গলায় বলে ওঠে, ঠাকুর মশাই, আমার নাম সরলা, সরলা বাগুই। আমি হলাম শঙ্করের স্ত্রী। তারানাথ প্রশ্ন করে ওঠে আবার, তা তুই জলে ডুবে আত্মহত্যা করলি কেন? কি হয়েছিল তোর? তারানাথের কথা শুনে সরলা কাঁদতে কাঁদতে বলে, ঠাকুর মশাই, আমি জলে ডুবে আত্মহত্যা করিনি। আমাকে খুন করা হয়েছে জলে ডুবিয়ে। সরলার মুখ থেকে এই কথা শুনে হরিমতি, পলাশ ও গ্রামের বাসিন্দারা চমকে ওঠে। এ কি বলছে সরলা? সরলাকে খুন করা হয়েছে? সরলাকে কে খুন করল? গ্রামবাসীদের গুঞ্জন শুনে তারানাথ একটু গম্ভীর গলায় বলে ওঠে, আপনারা দয়া করে চুপ করুন, আমাকে প্রশ্ন করতে দিন। তারানাথের কথা অনুযায়ী গ্রামবাসীরা সবাই চুপ হয়ে যেতেই তারানাথ কুন্তলার ওরফে সরলার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, তা আমার সরলা, তোমাকে কে খুন করলো? তারানাথের কথা শুনে কুন্তলা ওরফে সরলা দাঁত মুখ খিচিয়ে বলে ওঠে, আমার ওই শয়তান মরদ, মানে আমার স্বামী, আমাকে পুকুরের জলে ডুবিয়ে খুন করেছে। কুন্তলা ওরফে সরলার মুখ থেকে
এই কথা শুনে হরিমতি, পলাশ ও গ্রামের সবাই চমকে ওঠে, কিন্তু কোনো কথা বলে না। তারানাথ আবার প্রশ্ন করে ওঠে সরলাকে, তা তোমার স্বামী তোমাকে খুন করলো কেন? তুমি কি করেছিলে? তারানাথের প্রশ্ন শুনে সরলা বলতে শুরু করে ধীরে ধীরে। আজ থেকে 7 বছর আগে আমার আর শঙ্করের বিয়ে হয়। বিয়ে হওয়ার পর পর আমাদের সংসারের মধ্যে নিত্যদিন অশান্তি লেগে থাকতো। কিছু না কিছু নিয়ে অশান্তি হতোই। এছাড়া আমার শ্বশুর আর শাশুড়ি আমাকে একদম সহ্য করতে পারতো না। সারাক্ষণ আমার বাপের বাড়ি আর মা বাবা তুলে কথা বলতো, কেন বিয়ের সময় তারা ভালো পণ দেয়নি। এই ঝগড়া অশান্তির মধ্যেই আমার কোল আলো করে জন্ম নেয় আমার মেয়ে মৃন্ময়ী। মৃন্ময়ীর জন্ম নেওয়ার পর শঙ্করের ব্যবসা ধীরে ধীরে তলানিতে ঠেকতে লাগলো। শঙ্কর আর আমার শ্বশুর শাশুড়ি ভাবলো আমার মেয়ে জন্ম দেওয়ার জন্য হয়তো শঙ্করের ব্যবসা আজ তলানিতে ঠেকেছে। আমার শ্বশুর শাশুড়ি, আমার বর, এছাড়া শঙ্করের মেজো কাকু কাকিমা এরা শুধু বলতো আমি যেন আমার শিশুটাকে মেরে ফেলি। কিন্তু আমি ওদের কথা না শুনে আমার মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে যাই আর সেখানেই থাকতে শুরু করি। কিন্তু মাঝে মাঝেই ও এসে আমার মা বাবার কাছে নতুন ব্যবসা খুলবে বলে টাকা চাইতো, কিন্তু আমার মা বাবার সামর্থ্য ছিল না ওকে টাকা দেওয়ার। আর তখন ও আমার মা বাবার সামনেই আমাকে খুব মারধর করত। এভাবে বেশ কয়েক বছর চলার পর মেয়ের যখন 4 বছর বয়স, আমি তখন খানিকটা বাধ্য হয়ে মেয়ের জন্যই শ্বশুর বাড়িতে ফিরি। আমি ভেবেছিলাম মৃন্ময়ীর মুখে চেয়ে অন্তত আমার শ্বশুর বাড়ির লোকজন আমার উপর করা সমস্ত অন্যায় ভুলে যাবে। না, আমি আমার মেয়েকে বাড়িতে নিয়ে ফেরার পর থেকেই আমার উপর আরো অত্যাচার শুরু করলো আমার শ্বশুর শাশুড়ি, বর আর আমার শ্বশুর বাড়ির সবাই। বাপের বাড়ি থেকে শঙ্করের ব্যবসার টাকা আনার জন্য চাপ দিতে লাগলো, কিন্তু আমি জানতাম আমার মা বাবা খুব গরিব, ওরা এই ব্যবসার জন্য কোনো টাকাই দিতে পারবে না। এরপর একদিন রাতে আমি আমার মেয়েকে নিয়ে নিজের ঘরে ঘুমোচ্ছিলাম, আর ওর মা তখন চুপিসারে আমার ঘরে ঢোকে। আমার বর আমার মুখে বালিশ চাপা দিয়ে আমায় খুন করে। আর আমাকে যখন বালিশ চাপা দিয়ে খুন করছিল, আমি তখন হাত পা ছুটছিলাম বাঁচার জন্যে। কিন্তু আমার 2 শাশুড়ি মিলে, মানে আমার নিজের শাশুড়ি আর আমার কাকি শাশুড়ি, আমার হাত পা চেপে ধরে। ধীরে ধীরে আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে, আমি মৃত্যুর কোলে ঢলে পড়ি। তারপর ওরা 3 জন মিলে আমার নিথর দেহটাকে এই পুকুরে নিয়ে আসে। আমার গলায় দড়ি বেঁধে তাতে কলসি বেঁধে পুকুরের জলে ফেলে দেয়, যাতে গ্রামের লোকেরা ভাবে আমি গলায় দড়ি কলসি বেঁধে পুকুরের জলে ডুবে আত্মহত্যা করেছি। আমার মৃত্যুর পর থেকে আমার অতৃপ্ত আত্মা এখানেই আটকে রয়েছে, কারণ ওরা আমার কোনো শান্তি সস্তায়নের কাজই করেনি। সরলার মুখে সব শুনে তারানাথ জিজ্ঞাসা করলো, তা মা, তুই এই ফুটফুটে বউটার শরীরে বাসা বেঁধেছিস কেন? আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে, কারণ আমার প্রতিশোধ নেওয়ার জন্য একটা জীবন্ত মানুষের শরীর দরকার ছিল। তাই আমি কুন্তলার শরীরটা ব্যবহার করেছি, আর শঙ্করের বাড়ির লোকেদের আমার উপর হওয়া অন্যায়ের প্রতিশোধ নিয়েছি। আমি আপনাকে কথা দিচ্ছি ঠাকুরমশাই, আমি কুন্তলার কোনো রকম ক্ষতি করব না। আমার প্রতিশোধ নেওয়া শেষ হলেই আমি আবার ফিরে যাব কুন্তলার শরীর ছেড়ে। সরলার এই কথা শুনে তারানাথ বলে ওঠে, কার উপর এবার তুই শেষ প্রতিশোধ নিবি বল? সরলার প্রেতাত্মা শান্ত কণ্ঠে জবাব দেয়, ঠাকুরমশাই, আজ রাতেই তা জানতে পারবেন, শুধু অপেক্ষা করুন। সরলার কথা শেষ হতেই কুন্তলা জ্ঞান হারিয়ে লাল মন্ত্রপুত গণ্ডিটার মধ্যে পড়ে যায়। সেদিন রাতে শঙ্করের বাড়ি থেকে একটা তীব্র চিৎকার শোনা যায়। পরদিন সকালে তারানাথ, হরিমতি, পলাশ ও গ্রামের সবাই শঙ্করের বাড়িতে ছুটে যায়, আর গিয়ে শঙ্করের বাড়ির উঠোনের মাঝখানে শঙ্করের মুন্ডুহীন দেহটা হাত পা ছড়িয়ে পড়ে থাকতে দেখে। শঙ্করের বোন নমিতা
শঙ্করের এই অবস্থা দেখে হাউ হাউ করে কাঁদছে। উঠোনের মাঝখানে শঙ্করের মুন্ডুহীন রক্তাক্ত মৃতদেহটা দেখে তারানাথ একটা দীর্ঘশ্বাস ছেড়ে সকলের দিকে তাকিয়ে বলে, সরলার প্রতিশোধ নেওয়া শেষ হয়েছে। এবার ওর অতৃপ্ত আত্মা মুক্তি পাবে, আর কোনো চিন্তা নেই। আপনাদের কুন্তলার উপর থেকে সব বিপদ কেটে গেছে। তারানাথের মুখ থেকে এই কথা শুনে পলাশ হাত জোর করে বলে, ঠাকুর মশাই, আপনাকে কিভাবে যে ধন্যবাদ জানাবো তার ভাষা খুঁজে পাচ্ছি না। আজ আপনি ছিলেন বলে কুন্তলা বেঁচে গেল ওই পেতনির কবল থেকে। তারানাথ মৃদু হেসে বলল, সবই মায়ের ইচ্ছা। তোরা যদি কখনো কোনো রকম বিপদে পড়িস তাহলে মাকে ডাকিস, মা নিশ্চয়ই তোদের রক্ষা করবেন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন, এবং তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।